সংলাপ নাকচ করায় মোস্তফা প্রশাসনকে প্রতারক আখ্যা ট্রাম্পের, আবারও হামলার হুঁশিয়ারি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, সাফ জানালো তেহরান। সেউতায় অভিবাসী ঢলের পর ইউরোপ জুড়ে রাজনৈতিক টানাপোড়েন, কয়েক হাজার আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ স্পেনের, অস্বীকার রাবাতের। রেকর্ড দাবদাহে দক্ষিণ কোরিয়ার 16 জনের মৃত্যু, ইতিহাসের সর্বনিম্ন প্রবাহে ইউরোপের রাইন নদীর পানি, তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবং আমিরাতে বাংলাদেশের জনতা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, 15 আগস্টের মধ্যে পরিশোধিত মূলধন 40 কোটি দিরহামে উন্নীত করার নির্দেশনা, ব্যর্থ হলে বন্ধ হবে কার্যক্রম। আন্তর্জাতিক সবার সঙ্গে আছি আইরিন আয়াত। যুদ্ধবন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মোস্তফা খামেনির প্রশাসনকে প্রতারকের দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তেহরানে বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনছে ইরান। সম্প্রতি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার পথে এগোচ্ছে দুই পক্ষ। তবে ট্রাম্পের সেই বক্তব্য সরাসরি নাকচ করে দেয় তেহরান। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন মোস্তফা খামেনি প্রশাসন তার সঙ্গে প্রতারণা করেছে। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এও জানান ইরান নিজেরাই ট্রাম্প প্রশাসনের কাছে বৈঠকের অনুরোধ করেছে। আলোচনাও শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে। তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। তবে নিজেদের বক্তব্যে এখনও অটল রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি হরমুজে ইরানের অনুমোদিত নৌপথ পরিবর্তনের চেষ্টা করে বা যুদ্ধজাহাজ মোতায়েন করে তবে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতে দাবি করেছে IRGC। এরই মধ্যে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কেউ দায় স্বীকার করেনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ঘোষণা সত্ত্বেও উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সপ্তাহ জুড়ে নিহতের সংখ্যা 26-এ পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর অব্যাহত বোমা বর্ষণ ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের রূপরেখা ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান জোরদার করেছে। উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। হামাসের নিরস্ত্রীকরণ এবং পরবর্তীকালে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে গাজাবাসী ও বিশ্লেষকরা স্বস্তি এবং সংশয় দুটোই প্রকাশ করেছেন। ট্রাম্প উল্লেখ করেছেন এই চুক্তিতে ইসরায়েল খুবই খুশি, যদিও ইসরায়েলি গণমাধ্যম চুক্তির শর্তাবলী নিয়ে উল্লেখযোগ্য আপত্তি ও অসন্তোষের কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন হামাস নিরস্ত্রীকরণ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজায় থাকা ইসরায়েলি সেনারা সরবে না। অন্যদিকে হামাস জোর দিয়ে বলছে তাদের অস্ত্র সংক্রান্ত চুক্তির অংশটি বাস্তবায়ন শুরু করার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং সীমান্তে হামলা বন্ধে ইতালির রোমে আজ শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা।
তবে কূটনৈতিক আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সম্ভাবনার পাশাপাশি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। কূটনীতির টেবিলে যখন যুদ্ধ থামানোর চেষ্টা, ঠিক তখনই সীমান্তে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এমন বৈপরীত্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের ৭ম দফা সরাসরি আলোচনা। ৩ দিন ব্যাপী এই বৈঠকে অংশ নেবে লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, একজন আইনি উপদেষ্টা এবং একজন ভূমি জরিপ বিশেষজ্ঞ। আলোচনার মূল বিষয় থাকবে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের অব্যাহত হামলা, বসতবাড়ি ধ্বংস এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। أشار دولة الرئيس إلى السعي লেবাননের দাবি, জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী ইসরায়েলের সব দখলকৃত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা। কিন্তু সেই সমঝোতার পরও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ, ভূমি পরিষ্কার অভিযান এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় ৪,৩০০-র বেশি মানুষ নিহত এবং ১২,০০০-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে আলোচনার আগে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউক্রেনের এক অবকাশ যাপন কেন্দ্রে মস্কোর ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। জবাবে রাশিয়া জুড়ে জেলেনস্কি বাহিনীর পাল্টা আক্রমণে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। কিয়েভের ১,০০০-এর বেশি ড্রোন প্রতিহতের দাবি করেছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনের প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া সোমবার দাবি করেছে তাদের কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্রে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের ড্রোন হামলায় ৩ শিশুসহ বেশ কয়েকজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা গেছে গেলেনজিক শহরের কাছে একটি ব্যস্ত সৈকত এলাকায় ড্রোন আছড়ে পড়ছে এবং এর সঙ্গে একটি বিকট বিস্ফোরণও ঘটেছে। এদিকে ইউক্রেনে একটি পেট্রোল স্টেশনে রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টায় ইউক্রেনের জ্বালানি ও পরিবহন পরিকাঠামো, রসদ কেন্দ্র এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেন একটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানায়। এছাড়াও ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের সহায়তাকারী একটি তেল শোধনাগার এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় বলেও জানায় কিয়েভ। সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বেড়েছে, যদিও উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুর কথা অস্বীকার করেছে। রাশিয়ার মতোই ইউক্রেনের দাবি, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো। এর আগে জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছিল, যা ইউক্রেনের জনগণের একাংশের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। স্পেনের সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন। হাজারো অভিবাসী ফেরত গেলেও কয়েক হাজার এখনও মানবিক সংকটে আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ তুলেছে স্পেন, যদিও দেশটি তা অস্বীকার করেছে। এই সংকটকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আর নতুন করে প্রশ্ন উঠেছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইউরোপের অন্যতম বড় অভিবাসন সংকটে পরিণত হয়েছে স্পেনের সেউতা। মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনের এই ছোট্ট শহরে ঢুকে পড়েন। স্পেন জানায় প্রায় ৬৯,৫০০ জনকে এরই মধ্যে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবু ২,৫০০ থেকে ৫,০০০ মানুষ এখনও সেউতায় রয়ে গেছেন। স্থানীয় প্রশাসন জানায় এতে শহরের ২টি অভিবাসী গ্রহণ কেন্দ্র কার্যত ভেঙে পড়েছে। সৈকত, রাস্তা, মসজিদের আশপাশ ও খোলা জায়গায় শত শত মানুষ রাত কাটাচ্ছে।
এ অবস্থায় দেখা দিয়েছে মানবিক সংকট। শত শত অপ্রাপ্তবয়স্ক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেউতায় আটকা পড়েছে। অনেকেই খাবার, পানি ও নিরাপদ আশ্রয় ছাড়াই সৈকত কিংবা খোলা জায়গায় দিন কাটাচ্ছে। স্থানীয়দের সহায়তায় সামান্য খাবার পেলেও আশ্রয় কেন্দ্রগুলো পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিশুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে মানব পাচারকারী চক্র এরই মধ্যে জেট স্কির মাধ্যমে সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ডে অবৈধভাবে মানুষ পারাপারের নতুন রুট চালু করেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে এই বিপর্যয়ের জন্য দায়ী কে তা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক। সেউতার নেতারা বলছেন এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত। তাদের অভিযোগ, মরক্কো যদি পুরো ঘটনার পরিকল্পনাকারী নাও হয়, অন্তত সীমান্ত পারাপারকে উৎসাহিত করেছে। স্পেনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে মরক্কো সরাসরি পরিকল্পনা না করলেও সীমান্ত নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করেছিল। তবে মরক্কো সব অভিযোগ অস্বীকার করে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মানব পাচারকারী চক্র এবং স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভুল ব্যাখ্যার কারণেই হাজারো মানুষ সীমান্তে ভিড় জমিয়েছিল। সংকটটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। ইতালি, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ 22 দেশের নেতা সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছেন। মঙ্গলবার এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত পরজীবীর ভয়াবহ প্রাদুর্ভাব, মিশিগানের সংক্রমণে 2 জনের মৃত্যু, 9 অঙ্গরাজ্যে আক্রান্ত হাজার হাজার মানুষ। শতবর্ষের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলেও প্রথমবারের মতো জারি হয়েছে সর্বোচ্চ স্তরের তাপপ্রবাহের জরুরি সতর্কবার্তা। বাড়ছে হিটস্ট্রোক ও মৃত্যুর ঝুঁকি। তীব্র এই দাবদাহে ভোগান্তিতে পড়েছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। দক্ষিণ কোরিয়া জুড়ে তীব্র তাপপ্রবাহ, অসহনীয় অবস্থা। ইয়াংসানে দক্ষিণ কোরিয়ার 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী সিউলেও প্রথমবার জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ ইমার্জেন্সি ওয়ার্নিং। তীব্র গরমে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। ইয়াংসানে টানা 5 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার দক্ষিণ জুয়াল্লায় 41.1, দেগুতে 40.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত অতিরিক্ত গরম। প্রচণ্ড গরমের মাঝে আসলে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। যে পরিমাণ তাপমাত্রা দেখা যায় তার থেকে অনুভূত হয় অনেক বেশি। অসহনীয় গরমে কর্মস্থলের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানান প্রবাসীরা। কাজ করার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট এখন, কারণ কোম্পানির মধ্যে মেশিনের তাপ আবার এমনি তাপ আছে। গরমের মধ্যে কাজ করার পরে আসলে মনে হয় ভিতর থেকে যে আমার অসহনীয় একটা জ্বালা যন্ত্রণা, এরকম একটা অনুভূতি হয়। সরকারি তথ্য অনুযায়ী মে থেকে এখন পর্যন্ত তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন 1889 জন। মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। সোমবার ইনচন ও বুসানের তীব্র গরমে 2 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করছে সিউল নগর প্রশাসন। আবহাওয়া বিভাগ জানিয়েছে সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে উষ্ণ রাত বা ট্রপিক্যাল নাইট চলতে থাকায় দিন রাত মিলিয়ে ভোগান্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইউরোপের দাবানল। নেদারল্যান্ডস, গ্রিস, স্পেন, ফ্রান্সে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। অক্লান্ত পরিশ্রম করেই দাবানলের এই আগুন নেভানোর লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির দমকল কর্মীরা। এরই মধ্যে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ থেকে খরা এবং তীব্র শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্পোকেন শহরে দাবানলও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সোমবার নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য রীতিমতো লড়াই চালিয়ে যান। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গ্রিসের এথেন্সের উত্তর পশ্চিমে শত শত দমকল কর্মী চতুর্থ দিনের মতো আগুন নেভানোর জন্য লড়াই চালিয়ে যান। প্রবল বাতাসের কারণে দাবানল বাড়িঘর, পাইন বন এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস করে দেয়। গ্রাম ও বসতিগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। 400 জনেরও বেশি দমকল কর্মী এবং 21টি বিমান মোতায়েন করা হয় দাবানল নিয়ন্ত্রণে আনতে। ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লেপোর্স শহর থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের সোমবার তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। দাবানল শুরু হওয়ার পর বোর্দোর প্রধান শহরের কাছে 42,000 হেক্টর জমি পুড়ে যায়। এরপর স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এই আদেশের 10 দিন পর তাদের বাড়ি ফিরতে বলা হলেও আশঙ্কা করা হচ্ছে কারো কারো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশে একটি দাবানল টানা 6ষ্ঠ দিনের মতো অনিয়ন্ত্রিতভাবে চলছে। 1200 জনেরও বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্পেনের দমকল কর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বিধ্বংসী দাবানলের মুখোমুখি হয়েছে এই মৌসুমে। অ্যান্টার্কটিকা থেকে ধেয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নিউজিল্যান্ড। এতে কনকনে ঠান্ডার মধ্যে যোগ হয়েছে ব্যাপক তুষারপাত। পরিস্থিতি এতটাই নাজুক যে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত ঢেকে গেছে সাদা তুষারে। বন্ধ হয়েছে সড়ক যোগাযোগ ও ফেরি চলাচল। ব্যাহত হচ্ছে স্কুলের কার্যক্রমও। আরও 2 দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শুভ্র তুষারের চাদরে ঢেকেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। অ্যান্টার্কটিকা থেকে ধেয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহে নেমেছে কনকনে ঠান্ডা ও ব্যাপক তুষারপাত। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ডানেডিন শহরে, যেখানে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত ঢেকে গেছে সাদা তুষারে। সাধারণত শহরটির উঁচু এলাকায় তুষারপাত হলেও সমুদ্রপৃষ্ঠে এমন দৃশ্য খুবই বিরল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শহরটির বাস সেবা সাময়িক স্থগিত করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যকার ফেরি চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তুষারে ঢেকে যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ রাখা হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত শহরের দৈনন্দিন জীবনযাত্রাও। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও পাঠদানে বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা জানিয়েছে আগামী অন্তত 2 দিন দক্ষিণ দ্বীপের পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এলাকাতেও তুষার বা তুষার মিশ্রিত বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং ভ্রমণে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের আসামে বন্যায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 87 জনে। এখনও পানিবন্দী প্রায় 1,28,000 মানুষ। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও প্রবল বন্যায় 6,000-এর বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন। ভারতের আসামে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। বর্তমানে 6টি জেলায় প্রায় 1.5 লাখ মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছেন। দুর্গতদের সহায়তায় 55টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে, যেখানে 11,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। চিকিৎসক দল, ভেটেরিনারি টিম ও বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে বজ্রসহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর প্রভাব আসামের সীমান্তবর্তী কয়েকটি জেলায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে নাগাল্যান্ডের অধিকাংশ এলাকায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে বৈরী আবহাওয়ায় 1,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও 6,000-এর বেশি মানুষ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে খাদ্যবাহিত পরজীবী সাইক্লোস্পোরিয়াসিসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো এই সংক্রমণে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মার্কিন খাদ্য প্রশাসনের তদন্ত বলছে দূষিত আইসবার্গ লেটুসের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণ এরই মধ্যে অন্তত 9টি অঙ্গরাজ্যে বিস্তার লাভ করেছে।
সরকারি হিসেবে 6,500-এর বেশি সংক্রমণ শনাক্ত হলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা প্রকৃত আক্রান্তের সংখ্যা 22,000 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অন্তত 9টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিস দেশটির ইতিহাসের সবচেয়ে বড় খাদ্যবাহিত পরজীবী সংক্রমণে পরিণত হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে অন্ত্রের এই পরজীবী সংক্রমণের জটিলতায় প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও তারা আগে থেকেই গুরুতর বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞদের মতে সাইক্লোস্পোরিয়াসিসে সাধারণত দীর্ঘস্থায়ী ডায়রিয়া, বমি, পেট ব্যথা ও তীব্র পানিশূন্যতা দেখা দেয়। সুস্থ মানুষের ক্ষেত্রে রোগটি প্রাণঘাতী না হলেও বয়স্ক বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের শরীরে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। পরজীবীর এই সংক্রমণ থেকে ডায়রিয়া আক্রান্তদের একটি অংশ থাকেন যাদের আগে থেকে গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে। তাদের জন্য তীব্র পানিশূন্যতা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে থাকে, এমনকি শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের তদন্তে দেখা গেছে মেক্সিকোর কেন্দ্রীয় অঞ্চলের একটি ফার্মে উৎপাদিত দূষিত আইসবার্গ লেটুস বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশনের পর থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। ওই লেটুস বাজার থেকে প্রত্যাহার করা হলেও স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্ভাব্য আরও সংক্রমণের উৎস খুঁজে দেখছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সবশেষ তথ্য অনুযায়ী সম্প্রতি পরীক্ষায় 6,500-এর বেশি রোগী শনাক্ত এবং 11,500-এর বেশি সন্দেহভাজন রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, দেশজুড়ে এই পরজীবী সংক্রমণে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রায় 22,000, যা এখনও বাড়ছে। যদিও গত বছরগুলোতে এ রোগে আক্রান্তের প্রকৃত সংখ্যা কয়েকশো থেকে সর্বোচ্চ 3,000-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। চিকিৎসকদের অভিযোগ, 2025 সালে বাধ্যতামূলক নজরদারি শিথিল করায় সংক্রমণ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার আকাশে ভিভা এভিয়ার রোমাঞ্চ, শতাধিক বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে দৃষ্টিনন্দন কসরত, নজর কেড়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। কিউবা জুড়ে তীব্র হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। আবারও বিদ্যুৎ গ্রিড অচল হয়ে যাওয়ায় হাভানায় অন্ধকারে চাঁদের আলোতে চলছে গাড়ি। সংকটের মধ্যেও গরমে অতিষ্ঠ হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে এবং বাধ্য হচ্ছেন অনেকে। এ যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন নগরী। শহর জুড়ে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। সড়কবাতি নিভে যাওয়ায় অন্ধকারাচ্ছন্ন সড়কে চাঁদের আলো আর গাড়ির হেডলাইটই এখন একমাত্র ভরসা। এ চিত্র কিউবার রাজধানী হাভানার। স্থানীয় সময় রোববার রাতে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ে। এতে প্রায় 1 কোটি মানুষের দেশটি অন্ধকারে ডুবে যায়। এর আগে জুলাই মাসেই 3 বার দেশজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ ছাড়া ঘুমাতে যাওয়ায় যেন এখন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে শহরটির মানুষের। বিদ্যুৎ না থাকায় হাভানা বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে বসে বা শুয়ে রাত কাটাচ্ছেন কেউ কেউ, আবার টর্চের আলো জ্বালিয়ে ট্যাঙ্কে পানি ভরার চেষ্টায় অনেকে। ক্ষোভ আর হতাশায় দিন যাপন করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বারবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে মানুষ ক্লান্ত। অনেকেই ভাবছেন দেশ ছাড়ার কথা। জাতীয় গ্রিড অচল হয়ে যাওয়ায় মানুষ আর সহ্য করতে পারছে না। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এখন তো বিদ্যুৎ ছাড়াই ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। এখন আমার একটাই ইচ্ছা, এ দেশ ছেড়ে চলে যাওয়া। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের তেল অবরোধ, জ্বালানি আমদানির সংকট এবং পুরনো বিদ্যুৎ অবকাঠামোর ওপর বাড়তি চাপেই কিউবার বিদ্যুৎ ব্যবস্থা এখন চরম সংকটে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। ফারদিন মাঝার, সময় সংবাদ। ভারতের সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে পারবে রাজ্য সরকার। তবে গুরুতর অপরাধে অভিযুক্তদের ছাড় দেয়া হবে না বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের আদালত জানিয়েছে, শুধুমাত্র শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ার কারণে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে রাজ্য সরকার আইনগতভাবে পদক্ষেপ নিতে পারে, কিন্তু হত্যা, অগ্নিসংযোগ, গুরুতর সহিংসতা বা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অপরাধে জড়িতদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। এছাড়াও প্রতিটি মামলা তার নিজস্ব তথ্য প্রমাণের ভিত্তিতে বিবেচনা করতে হবে এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
বিতর্কিত এক মন্তব্যের জেরে আটক হয়েছেন ভারতের তামিলনাড়ুর বিরোধী দলীয় নেতা উদয়নিধি স্টালিন। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে লক্ষ্য করে বক্তব্য দেওয়ার সময় অভিনেত্রী তৃষার নাম উচ্চারিত হলে তার প্রতিক্রিয়াকে অশালীন বলে অভিযোগ করেছে বিজয়ের দল টিভিকে। এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতার একাংশ তৃষা তৃষা বলে স্লোগান দিতে শুরু করলে তিনি কিছুক্ষণ থেমে হাসেন এবং একটি দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। ক্ষমতাসীন তামিলাগা ভেত্রী কাজাগাম পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে মঙ্গলবার তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে উদয়নিধির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা সংহিতার একাধিক ধারা, তথ্য প্রযুক্তি আইন এবং তামিলনাড়ুর নারী হয়রানি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তবে আটক হওয়ার পর উদয়নিধি বলেন তিনি কাউকে অপমান করেননি। বিশ্ববাজারের চাহিদা বদলের সঙ্গে সঙ্গে আকাশপথে পণ্য পরিবহন আরও জোরদার করেছে চীন। চলতি বছরের 31 জুলাই পর্যন্ত চীন চালু করেছে 103টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট। এর ফলে প্রতি সপ্তাহে যুক্ত হয়েছে আরও 229টি অতিরিক্ত রাউন্ড ট্রিপ কার্গো ফ্লাইট। পাশাপাশি আফ্রিকা ও উত্তর আমেরিকা সম্প্রসারণ করা হচ্ছে কার্গো নেটওয়ার্ক। নতুন চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে এশিয়ার 51টি, ইউরোপের 38টি, উত্তর আমেরিকায় 12টি, আফ্রিকায় 2টি এবং দক্ষিণ আমেরিকায় 1টি রুট। এসব রুটে মূলত উচ্চমানের উৎপাদিত পণ্য, ইলেকট্রনিক সামগ্রী এবং অটো পার্টস পরিবহন করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেও গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর 44% মুনাফা বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে আরামকো জানায় চলতি বছরের এপ্রিল, মে ও জুন এই 3 মাসে তাদের নেট মুনাফা দাঁড়িয়েছে $32.69 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 44% বেশি। মুনাফা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও রাসায়নিক পণ্যের উচ্চ মূল্যের বিষয়টি উঠে এসেছে। হরমুজ প্রণালীর ঝুঁকি এড়িয়ে ইস্ট ওয়েস্ট পাইপলাইনে তেল পরিবহন বাড়ায় সৌদি তেল জায়ান্টে। ইরান সমর্থিত হুতিদের লোহিত সাগরে সৌদি তেল শিল্প অবরোধের ঘোষণায় বিকল্প রফতানি পথও নতুন হুমকির মুখে পড়েছে। তবে ইরান সমর্থিত হুতিদের লোহিত সাগরে সৌদি তেল শিল্প অবরোধের ঘোষণায় বিকল্প রফতানি পথও নতুন হুমকির মুখে পড়েছে। আগামী 15 আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন 40 কোটি দিরহামে উন্নীত না হলে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন সংবাদে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির প্রবাসীরা। শিবলিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে দেয়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। গ্রাহকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দেয়া এবং অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এটার পিছনে অন্য কোনো বেনিফিটের জন্য, অপপ্রচারের জন্য কোন লোক নিয়োজিত আছে কিনা, যদি হয় মিথ্যা অপপ্রচারের জন্য কঠিন একটা শাস্তির বিধানই দেশেও আছে, আমার দেশে কিন্তু আছে। আমরা কারো কথা কানে দিয়ে একটু যাচাই বাছাই করে সত্যতা মিথ্যা এই জিনিসগুলো যাচাই করি। অনুসন্ধানে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম মূলধন সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দিয়েছে। এতে বিদেশি ব্যাংকের প্রতি শাখার জন্য ন্যূনতম 10 কোটি দিরহাম পরিশোধিত মূলধন থাকতে হবে, অথচ জনতা ব্যাংকে 4 শাখা মিলে রয়েছে 10 কোটি দিরহাম। জনতা ব্যাংক বাংলাদেশের সরকারের রাষ্ট্রের ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংক। এখন সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্ট আসবে এবং সেটা তারা ফিল আপ করবে। আমাদের তো প্যানিক হওয়ার কিছু নাই এখানে। তথ্য বলছে 2022 সালে ইউএই কার্যক্রম থেকে জনতা ব্যাংকের পরিচালন মুনাফা ছিল 2 কোটি 13 লাখ দিরহাম, যা বেড়ে 5 কোটি 58 লাখ দিরহামে পৌঁছায় 2025 সালে। আর চলতি বছরের প্রথম 6 মাসে হয়েছে $2.5 কোটি। গ্রাহকের আমানত 2022 সালে ছিল 1,07,996 কোটি দিরহাম। 2025 সালের জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 134 কোটি 55 লাখ দিরহামে। 1976 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম চালাচ্ছে জনতা ব্যাংক। বর্তমানে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে 4টি শাখায় গ্রাহক রয়েছে প্রায় 70,000। আমরা আশা করব জনতা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা বিষয়টাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অতি সত্বর তারা দাপ্তরিক একটা বয়ান দেবেন, বিবৃতি দেবেন, যাতে করে জনতা ব্যাংকে যে প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যাদের
অ্যাকাউন্ট আছে তারা যেন নিশ্চিত হতে পারে, নিশ্চিন্ত হতে পারে। প্রবাসী আয় পাঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্যাংকটি। 2022 সালে 6,569 কোটি 47 লাখ, 2023 সালে 8,773 কোটি 43 লাখ, 2024 সালে পাঠায় 7,910 কোটি 37 লাখ টাকা। জনতা ব্যাংক ইউই শাখা বলছে, গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গ্রাহকদের সব ধরনের আর্থিক দায়বদ্ধতা পূরণে ব্যাংকটির সক্ষমতা রয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বানে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জাপানের একটি চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে 3টি সিংহীর মৃত্যু হয়েছে। পশ্চিম টোকিওর তামা চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে। মৃত সিংহীদের বয়স 3 থেকে 15 বছরের মধ্যে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে 3টি সিংহের শরীরেই তীব্র পানির শূন্যতা এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ মিলেছে। এতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে। অসুস্থ বাকি সিংহগুলোকে স্পট কুলার ও শক্তিশালী ফ্যানের সাহায্যে বিশেষ ঘেরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গত 23 জুলাই থেকে সিংহ প্রদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে একটি স্ত্রী ও 2টি পুরুষ সিংহ এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। রাশিয়ার নভোসিবিরস্কে অনুষ্ঠিত হয়ে গেল বর্নিল ভিভা এভিয়া 2026 এয়ার শো। শতাধিক বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে আকাশ জুড়ে চলে দৃষ্টিনন্দন কসরত। সবচেয়ে বেশি নজর কেড়েছে Su-34 যুদ্ধ বিমানের রোমাঞ্চকর প্রদর্শনী। আকাশে বিমানের রঙিন রেখায় বুঁদ হাজারো দর্শনার্থী। দূরবীনে চোখ রেখে প্রদর্শনীকে আরো কাছ থেকে উপভোগ করছেন কেউ কেউ। রাশিয়ার নভোসিবিরস্কে অনুষ্ঠিত হয়ে গেল 15তম ভিভা এভিয়া এয়ার শো। আকাশ জুড়ে বিমানের একের পর এক কসরত আর প্রদর্শনীতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এয়ার শোর সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাশিয়ার Su-34 সুপারসনিক ফাইটার বোম্বারের প্রদর্শনী। উচ্চ গতিতে উড্ডয়ন, তীক্ষ্ণ বাঁক এবং নানা জটিল কৌশল প্রদর্শনের সময় বিস্ময়ে তাকিয়ে থাকেন দর্শকরা। অনেকেই জানান, যুদ্ধ বিমানটি মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কম্পন আর গর্জন পুরো পরিবেশকে রোমাঞ্চে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে অংশ নেয় ইয়াক প্রশিক্ষণ বিমানও। ধোঁয়ার রেখা টেনে আকাশে ফুটিয়ে তোলে ভিভা এভিয়া 2026। পাইলট ইরিনা মার্কোভা জানান, তাদের দল নিজেদের উদ্ভাবিত ক্রাউন, প্রোপেলার ও ওয়েভ সহ বিভিন্ন কসরত প্রদর্শন করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কানে চাপ লাগে আর মনে হয় পুরো শরীরটাই কেঁপে উঠছে। আধুনিক যুদ্ধ বিমানের পাশাপাশি প্রদর্শনীতে ছিল সোভিয়েত যুগের I-16 যুদ্ধ বিমান, মানবচালিত মাল্টিকপ্টার এবং প্যারাসুট জাম্পের প্রদর্শনী। সামরিক ও ঐতিহ্যবাহী উড়োজাহাজের সমন্বয়ে আয়োজনটি দর্শকদের জন্য হয়ে ওঠে রোমাঞ্চ ও ইতিহাসের এক অনন্য মিলন মেলা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। সংলাপ নাকচ করায় মোস্তফা প্রশাসনকে প্রতারক আখ্যা ট্রাম্পের আবারও হামলার হুঁশিয়ারি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, সাফ জানালো তেহরান। এবং রেকর্ড দাবদাহে দক্ষিণ কোরিয়ায় 16 জনের মৃত্যু। ইতিহাসের সর্বনিম্ন প্রবাহে ইউরোপের রাইন নদীর পানি। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নিউজিল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।